তোমার গাড়ি কোথায়? আমার গাড়ি মানে? আমি আবার গাড়ি কিনলাম কবে? এই তোমাকে কি গাড়ি কিনতে বলছি? তোমাকে বলছি আজকে একটা ভাড়া করে গাড়ি নিয়ে আসবা। এই তো সামান্য দূরত্ব, গাড়ি লাগবে কেন? চলো না, রিকশায় করে দুজনে গল্প করতে করতে খুব মজা করতে করতে যাবো। অনেক মজা করছি রিকশায়, আর মজা করতে চাই না। আজকে আমি আশা করি বের হয়েছে যে গাড়িতে এসি ছেড়ে দুইজনে অনেক মজা করতে করতে মার্কেটে যাবো। কিন্তু তুমি গাড়িটা নিয়ে আসো। তুমি এমন করছো কেন? হাঁটলে তো তোমারই উপকার হবে। বেশি হাঁটাহাঁটি করলে তোমার ফিগারটা সুন্দর হয়ে যাবে, তুমি আরো স্লিম হবা, তোমাকে দেখতে আরো সুন্দর লাগবে। একদম চুপ। তুমি আমার ফিগার নিয়ে কখনো কথা বলবে না। তুমি জানো না আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমি, আর আমাকে নিয়ে কথা বলতে। ঠিক আছে ঠিক আছে, শোনো, চলো একটু সামনে যাই। সামনে যদি গাড়ি পাই অবশ্যই তোমাকে গাড়িতে নিয়ে যাবো। চলো 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 চলো। কথা বলবেন? আমি আপনাকেই ডাকছি ভাই। আপনাকেই? আপনি ডাকছেন? আপনাকে কি আমাদের ওই যে যেখানে ইন্টারভিউ দিয়েছিল ওখানে আমাদের স্যারে পাঠাচ্ছে? স্যার? হ্যাঁ স্যার। তো আপনি কি জন্য ডাকছেন বলেন? না ওই আপনাকে একটু কথা বলতে হবে। বসতে হবে? একটু কথা ছিল। আচ্ছা বসলাম, বলেন তো কি বলবেন বলেন। আমি আসলে ভাইয়া আমি আসলে আপনাকে দাঁড় করালাম আমার একটা প্রবলেমের কথা বলার জন্য, কিন্তু প্রবলেম তো হয়ে যাচ্ছে আমার। গ্রাম থেকে আমার এক বন্ধু আমার ডাকছিল আর কি ঢাকায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরি টাকরি দেবে। স্যার ফোন দিচ্ছে। হ্যাঁ স্যার আমি তো স্যার, তাইলে স্যার স্যার একটু দেখেন না স্যার, বেশি উপকার হচ্ছে স্যার। জি স্যার জি স্যার, আচ্ছা রাখি স্যার, আসসালামু আলাইকুম। আমার ওই প্রবলেমটা আর কি, আমার এলাকা থেকে এক ভাই আমার বন্ধু আর কি, ফোন নাম্বারও বন্ধ। আমার আবার একটা ছোট একটা বাটন ফোন আসছিল ভাইয়া, ফোনটা নষ্ট হয়ে গেছে, হারাই গেছে আর কি ভাই। মানি ব্যাগও নাই। একটু যদি আমার থাকার ব্যবস্থা করে দিতেন ভাই। ভাই আপনি তো ঢাকায় থাকেন তাই না ভাইয়া? হ্যাঁ আমি ঢাকায় থাকি, এই যে মগবাজার দিলু রোডে থাকি। আচ্ছা ওই আমার এলাকার এক বন্ধু আর কি আমার ঢাকায় নিয়ে এসেছিল চাকরির কথা বলে। আচ্ছা না মানে আমি ৬-৭ দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, দেখেন ভাই যে জামা কাপড়ের অবস্থা। আসলে আপনার কথা কি বলবো, আমি তো আজকে ৭ দুগুণ ১৪ দিন ৩ সাথে ২১ দিন যাবত প্রত্যেকটা অফিসে ইন্টারভিউ দিতে দিতে শেষ, চাকরি হচ্ছে না। আমি অনেক কষ্ট করে একটা ফ্রেন্ডের বাসায় থাকি। ভাই আপনারা রাখতে পারবো না, টাকার জায়গা দোকা দিতে পারবো না, কিছু করতে পারবো না, আপনি আমাকে আর ডিস্টার্ব করে টাকা নেই। কত খুশি হয়েছি আপনি যে পিছন থেকে ডাক দিচ্ছেন। আমিও তো ভাই আপনি ওই যে সেই বিল্ডিং থেকে নামলেন, আমি ভাবলাম যে আপনি এখানকার মালিক টালিক হবেন, ভাবলাম যে আপনার কাছে যদি একটা ব্যবস্থা হয়। হ্যাঁ মালিক তো মানে মালিকের কাছে তো গেছিলাম, তো বিষয়টা হয়েছে আসলে মালিকের কাছে তো আপনি তো আর মালিক না নাকি এখন ভাই? যাই হোক আপনিও অভাবে আছেন, আপনি আসলে চাকরির অভাবে আর কি। হয়তো আমার প্রবলেমটা বুঝবেন ভাই, যদি একটু থাকার ব্যবস্থাটা করে দিতেন ভাই। একটু আমি মানে ঠিক মতো থাকার ব্যবস্থা আমি করতে পারবো না, আপনাকে সর্বোচ্চ বেশি একটু চা বন কিছু খাওয়াইতে পারি, এই যে কথা। আসলে
একটু ব্যবস্থা করেন না ভাই, আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আপনি বুঝতেছেন না ব্যাপারটা। আমি আমার বন্ধুরে খুঁজে পাইলে আমি চলে যাব। আসলে আমারে একটু যদি ব্যবস্থা করে দেন। না মানে টাকার জায়গা একটা আছে, আপনাকে না হয় আমি একটা রাত থাকতে দিতে পারি। আমি যেখানে থাকি যেখানে থাকি কারণ বলা যাবে না, আপনাকে হয়তো একটা রাত থাকতে দিতে পারি। ঠিক আছে ভাই, আমি আবার কারে বলবো, আপনি থাকতে না হয় দিলেন। আমি আসলে ভাই ওই মানি ব্যাগ টাকা পয়সা সব হারিয়ে গেছে তো, একটু এখন তো একটু কিছু খাইতে দেন ভাই প্লিজ, কিছু একটা করেন ভাই। আসলে আমি তো দুপুরে খাই না, মানে লাঞ্চ করি না আর কি দুপুরবেলা, কারণ ওই যে ইন্টারভিউ জবের বিষয় দূরাদূরি বিষয় মিলে আমি দুপুরে লাঞ্চ করি না। সো আমি এখন করবো ওই কলা বন রুটি এগুলো খাবো, আপনি মন চাইলে আমার সাথে যাইতে পারেন। আচ্ছা চলেন, আমি তো দুপুরে আসলে ইয়ার জন্য লাঞ্চ করি না, তো আমিও কলা বন কিছু একটা খাবো। চলেন, ওই যে স্যারে বারবার ফোন দিচ্ছে, চলেন চলেন। দেখো এখন কিন্তু অনেক রকম লোক কিন্তু চাকরি ঘোরাফেরা করে, ঠিক আছে, দেখতে খুব সুন্দর, কিন্তু আসলে একটা পাক্কা বন্ধু। আচ্ছা তোমার কি যেন সমস্যা বললাম? ওই সমস্যা বলতে আসলে আমার ওই গ্রাম থেকে এক বন্ধুর বলতে আসছিলাম চাকরির কথা বলে আমাকে নিয়ে আসছি। পরে আমার মোবাইল মানে এরপরে এই লোকটাকে বললাম যে আমাকে খাওয়াবে না কিছু, দুপুরবেলা খাওয়াবে, খাই না, মানে আমি 7 দিন ধরে রাস্তা রাস্তায় ঘুরতেছি। পরে আর কি আমাকে খাওয়াবে না বলে এখানে নিয়ে এসেছি। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমার কার্ডটা রাখো, হ্যাঁ, কোনো একটা প্রবলেম হলে আমাকে জানাবে, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ড নিচতলাটা কিন্তু নিচ দিয়ে ঢুকতে হয়। আচ্ছা চলেন, আমি বলছি মানে আপনার বাড়িতে বলছি, চলেন সাইডে রেখে চলেন, বেশি কথা বলি না, আপনার বাড়ি কিন্তু হাই, কেমন আছেন? ভালো, আপনি? আমি ভালো আছি। সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় অনেক জ্যাম তো। ওকে, সমস্যা নেই। আপনি একা আসছেন?
আপনি একা কেন? আরে আমি তো একাই থাকবো, আমি তো একাই 100। মানে পাত্র কোথায়? আপনি তো আমি আপনি পাত্র এখনো বিয়ে করেননি? আসলে আপনি যেরকম ভাবছেন ব্যাপারটা আসলে ওইরকম না। আসলে হয়েছে কি, আমি ব্যবসা বাণিজ্য টাকা পয়সার পিছনে এত দৌড়াদৌড়ি করছি যে আমি না আমার নিজের শরীরের দিকে যত্ন নিতে পারি নাই। এই কারণে আমার মাথায় একটু চুল পড়ে গেছে, একটু দাড়িটা পেকে গেছে। কিন্তু এখন আমার এত টাকা হয়েছে যে এখন আমি একটু এনজয় করতে চাই। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে অনেকে কিছু দিচ্ছে আর অনেক ক্রাউড এই জায়গায়। চলেন না আমরা একটু প্রাইভেটে কথা বলি। প্রাইভেট মানে কোথায় যাব আমরা? মানে এই ধরেন কফি শপে। ঠিক হবে সেটা? কি বলেন, এখন তো সবাই কফি শপে যায় কথা বলে। তাহলে তো আমরাও দিতে পারি, তাই হ্যাঁ, না? চলুন। চলুন। কেমন ছিল তোমার? জায়গাটা অনেক সুন্দর না, আর অনেক নিরিবিলি। জানো, বিয়ের ডেটটা যতই কাছে আসতেছে আমি না তত এক্সাইটেড যে কবে তুমি আমার ঘরে যাবে। এত এক্সাইটেড হওয়ার কিছু নেই, তুমি তো আগেই বিয়ে করছো। ইস, তুমি এটা একটা কথা বললা। আগে যে বিয়েটা আমি করছি ওটা কোনো বিয়ে? ওই সময় আমার টাকা পয়সা ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, ফ্যামিলি থেকে আমার জোর করে বিয়ে করাই দিচ্ছে। ওটা আমি বউ হিসাবে মানি না। আচ্ছা যাক, এগুলো বাদ দাও। আচ্ছা শোনো, বিয়ে নিয়ে মেয়েদের তো অনেক ধরনের স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। তোমার যে কোনো ধরনের ইচ্ছা থাকে তুমি আমাকে বলবো, আমি সেটা করে দেবো। অনেক স্বপ্ন আছে আমার, কিন্তু আগে তোমারটা শুনবো। তোমারটা বলো। আমার ইচ্ছা আছে আমার বিয়েটা হবে একটা ডেস্টিনেশন ওয়েডিং। একটা রিসোর্ট ভাড়া করব, ফুল দিয়ে লাইট দিয়ে রিসোর্টটা সাজানো হবে, অনেক মানুষজন থাকবে, ডিজে হবে, গান বাজনা হবে, নাচ গান হবে, মানে ভরপুর আনন্দ ফুর্তি হবে। আমাদের বিয়ের অনুষ্ঠান নিয়ে তুমি কি করছো? মানে তুমি বিয়েতে কি কি করতে চাও, এরকম কোনো চিন্তা ভাবনা করছো? হ্যাঁ, অনেক কিছু তো ভেবে রাখছি। আমারও একটা স্বপ্ন আছে, আমাদের বিয়েতে সব সেলিব্রিটিরা আসবে। আমার যত ফ্রেন্ড সার্কেল আছে ওরা সবাই আসবে, ধুমধাম হবে, 5-7 দিন টানা অনুষ্ঠান হবে। কন্টিনিউ প্রোগ্রাম চলতে থাকবে। তুমি আসলে না অনেক স্মার্ট, মানে আমার কথাগুলো তুমি বলে দিছো, কিন্তু আমি তোমাকে বলি রে, কিন্তু তুমি বুঝে ফেলছো যে আমি কি চাচ্ছি। কি বলো 4-5 দিন? আমি জীবনে এত টাকা কামাইছি যে মনে করো মাসের পর মাসও যদি আমার বিয়ের প্রোগ্রাম চলে তাও আমার ওই টাকার অল্প কিছু খরচ। ও বেবি, তুমি আমার লাইফে আগে কেন আসোনি? আরে বেটা, তোর আসতে এত সময় লাগে? সব সময় তো এটা লেট করি। তোর বাপের এই অবস্থা ছিল, তোর এই সমস্যা ছিল। ভাই আসসালামু আলাইকুম। আরে বেটা, তোরে সালাম দেই নেই, ওই যে আমাদের মহল্লার এক ভাই যাচ্ছিল, বাইরে সালাম দিলাম। তাড়াতাড়ি আয় বেটা। আরে ওয়ালাইকুম আসসালাম। মাফ করেন ভাই, মাফ করেন ভাই। সকালের থেকে মধ্যে 50 জনে ভিক্ষা দিচ্ছে। আরে ভাই, আমি কি ভিক্ষার ঝুলি দিয়ে আমি কি ভিক্ষা দিয়ে তো আমি কি দান দিয়ে রাজে মোহাম্মদ মহাজির আছি? আমি না তোরে না, ওই যে ফকির আইছে, ফকিরের সাথে কথা বলছি। ভাই, আমি ফকির না।
ভাই আমার খুব ভালো করে জানা আছে, আইসা যে সালাম দিয়ে তারপরে ওই যে ভিজিটিং কার্ড ঠিকানাটা কই, তারপরে আমার বাড়ি চট্টগ্রাম, আমি যাতে পারতেছি না, আমার কাছে ভাড়া নেই, আমার 600 টাকা দেন, এসব আমার বহুত জানা আছে। এসব টাইমে হয়েছি এরকম বহুত এসব লোক আমার চিনা জানা আছে। 3 দিন ধরে খাই নেই, আমার স্বাস্থ্য দেন শুকাই গেছে, কাজের জন্য ঢাকা আইছিলাম, এসব আমার বহুত জানা আছে। আমি এমনি এমনি ঢাকা শহরে কিছু হইনি। তোমার ঠিকানা খোঁজার দায়িত্ব কি আমার? আমি কি এলাকার ডাক পিওর? কার বাসার ঠিকানা কি, কার বাসার নম্বর কত, এটা কি আমার জানার কথা? ভাই আপনার দেখে ভদ্র মানুষ মনে হয়েছে, একটু চিন্তা করে ঠিকানাটা জিজ্ঞেস করুন, তার মধ্যে এত কথা শুনে দিলে। আমার ভদ্র মানুষ মনে হয়েছে মানে কি? আমি কি অভদ্র মানুষ? ফাজলামি করো, আমার অভদ্র মনে হয়? আমি জীবনে এই মহল্লার সব লোক কইতে পারবো, আমি জীবনে কোনোদিন কাছে চিল্লায় কোনোদিন কথা কই নাই। আমি মেয়েটা একটা পানির ঠিলের মতো একটা মানুষ, ঠান্ডা একটা মানুষ, জীবনে কোনোদিন কাছে তুমি ফাজলামি করো মনে হয় থাপা কান করতে ফাটা লাই তত সব হয়েছে, মেলা হয়েছে, আজ জিজ্ঞেস করতে ঠিকানা। আমি করতে যাস? মামা দাঁড়াও, কি হয়েছে? কি চালাইতেছো কেন? কি হয়েছে? আচ্ছা এই মহল্লার কেউ কইতে পারো আমি কোনোদিন কাছে চিল্লাই কথা কইছি? কোনোদিন কাছে আমি চিল্লাইছি? আরে এই লোক কোনটা চিটাঙে বা কোনটা আইছে আমি বলতে আমি নাকি মানুষের খারাপ ব্যবহার করে চিল্লাই, তুই কর, এটা কোনো কথা? দাঁড়াও লোকটা আমার। এ ভাই, হ্যালো ভাই একটু আসেন। হ্যাঁ ওই ভাইরে নাকি আমার কাছে টাকা নিয়ে ভাইরে ভাই ওইটা আমাকে চিনতে পারছেন ভাই? আপনি ওই যে ওই লোকটা না, আমাকে একবার, আরে ওই যে তুই একবার ওই লোকটা 500 টাকা দিছিস বলে। দাঁড়াও মামা, কাহিনী আবার সেই লোক চেষ্টা করেন, কি বলতে চাই ভাই আমি একটু বোঝাই বলি। মামা তো একটু হাইটাম, ঠিক আছে? ওই যে মামা হয়েছে কি, তোমাকে আমি বলছিলাম না যে হচ্ছে এক লোক, আমি ঢাকায় যখন প্রথম আসার পরে আমার থাকার জায়গা দিছিল, তারপরে তো আস্তে আস্তে আমি ঢাকায় স্ট্রাগল করে এই জায়গায় চলে আসছি। সেই লোক হচ্ছে এই লোকটা। কিন্তু ভাই আপনি এই লোক ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখছেন আমার মামা কত ভালো মনের মানুষ। আমার মামা আসলে কারোর সাথে চলে কথা বলে না, ঠিক আছে? মাঝে মধ্যে একটু হাই টেম্পার হয়ে যায়। কথা হচ্ছে ভাই আপনি এখানে কেন? ভাই আর বললেন না, আজকে 2টা বছর যাবত আপনার ভাবির নিয়ে কি যে যন্ত্রণার মধ্যে গেছে, লাস্টে আমাদের ডিভোর্স হয়ে যায়। ভাই রে, যন্ত্রণার কথা কই লাভ নাই, বোর যন্ত্রণা, আমিও আছি বোর যন্ত্রণায়। ভাই যাচ্ছিলাম হচ্ছে রফিকের বাসায়, এখন ওনার কাছে জিজ্ঞেস করলাম এই যে রফিক সাহেবের বাসা নাকি এই গলিতে, এই ঠিকানাটা জিজ্ঞেস করতে উনি আমরা ভিক্ষুক হিসেবে যা ব্যবহার করলো। আর এই বাসা তো এই যে আমাদের এই যে মোড়ের ডাইন পাশের বাসা, আমাকে 2 বাসা পড়ে, তুমি একবার দেখতে জিনিসটা, তারপর লোকটার উপকারটা করতে। আমি তো উপকার করি, এই এলাকার লোক জানে আমার চেয়ে বড় উপকারী কোনো লোক নাই। আমি সাথে সাথে মানুষের উপকার করা লোক। শোন, এই ভাই যেহেতু তোর উপকারটা করছিল, ঢাকা আসলে এক কাজ কর, ওই যে কাজে যাওয়ার কথা আমি একাই যাচ্ছি ড্রাইভার নিয়ে, তুই বাইরে বাসায় নিয়ে যা। ভাই আমার বাসায় খাবেন আমার সাথে, ঠিক আছে? মামা তুমি যাও তো, ওই যে ড্রাইভার চলে আসছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আমি তো মনে করেন না, আমি এমনিতে কিন্তু খুব ঠান্ডা, এলাকার লোক সবাই আমার ঠান্ডা হিসেবে দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওনারে মাঝে মধ্যে অনেকে ঠান্ডাও ডাকে, বুঝছেন? কিছু মনে করেন না ভাই, চলেন আপনি বাসায় চলেন, আপনি আমার সাথে খাবেন, ঘোরাঘুরি করবেন, তারপর আপনার এই বাসায় আমি নিজে যে বসায় দেবো, ঠিক আছে? চলেন। অত্যন্ত উপকার হয় ভাই। ওকে মামা, দেখে যাও মামা। ভাই তাহলে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয়েছে তো নাকি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ যা খাওয়াইছে লাখো শুকরিয়া। আমি ভাই আসলে আপনাকে এভাবে রাস্তায় পাবো আমি কল্পনা করতে পারিনি। আমি আপনাকে অনেক খুঁজেছি জানেন, আপনাকে আমি খুঁজে পাই নাই। আপনাকে আমার মানে বিশাল একটা ধন্যবাদ দেওয়ার আছে, এবং আমার মন থেকে আপনার প্রতি কত যে কৃতজ্ঞতা আসে এবং কত দোয়া আসে। আমার মা সবসময় আপনার জন্য দোয়া করে, নামাজ পড়ে। হ্যাঁ ধন্যবাদ, মানুষের জন্য তো মানুষ। দেখেন ওই দিন আপনি যদি আমার পাশে না দাঁড়াতেন, আমি হয়তো আবার বাড়িতে চলে আসতাম, আমার গ্রামে চলে যেতাম, আমি এই ঢাকা শহরে আমার থাকা হতো না। এই যে আমি বিজনেস করে ওই যে ঢাকায় আসলাম, তারপরে আমি এখন পর্যন্ত গ্রামে একবারে যাওয়া লাগেনি। এই তারপর থেকে বিজনেসটাকে দাঁড় করায় করে আজকে এই জায়গায় চলে আসছে। আসতে গেলে ফাইনালি বসো উঠে বসো না। শোনো মানে ও অনেক বড় একটা গল্প বলেছে, কেউ দেখবে না, আমি সবকিছু খেয়াল করে রাখবো। কি হয়েছে? বিশাল একটা গুড নিউজ, গুড না দিতে পেরে মানে আমার কিছু ভালো লাগছে। কি বলছো? তোমাকে বলছিলাম আমার বন্ধু রাসেলের কথা, রাসেল আমাকে কল করছে, বুঝছো? ও হচ্ছে আমার জন্য মানে বিশাল একটা জবের ব্যবস্থা করছে। ফাইনালি তোমার জব হয়ে গেছে?
ফাইনালি আমার জব হয়ে গেছে। তাহলে তুমি ঢাকা যাচ্ছ? হ্যাঁ, আমি 2-1 দিনের মধ্যেই চলে যাবো। তাহলে আমি এবার আমার ফ্যামিলিকে বলতে পারবো তুমি একটা job পেয়েছো। হ্যাঁ, তুমি তো সবসময় আমাকে এটা নিয়েই প্যারা দিতে, তাড়াতাড়ি একটা জবের ব্যবস্থা করো, বিয়ে করবা, আরো কত স্বপ্ন তোমার। ফাইনালি এবার আমার জবটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন আমার ফ্যামিলিকে বলতে পারবো যে তুমি জব করো। হ্যাঁ, কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলতে পারবো। আর তুমি আমাকে প্যারা দিতে না সবসময় ইয়ে নিয়ে যে কিছু একটা বড় বেকার ছেলের কথা আমি বাবাকে কিভাবে বলবো, এই প্যারাটা তুমি আর আমাকে দিতে পারবে না। তাহলে আমরা 2-3 মাসের মধ্যে বিয়ে করে ফেলছি। 2-3 মাসে হবে কিনা জানি না, দেখা যাক। আমি একটু সবকিছু গুছিয়ে নিই, তারপরে আমি তাহলে আমি আমার ফ্যামিলিকে এখন বলতে পারবো তুমি একটা ভালো জব পেয়েছো। আমি যাই তো বাবা, তারপরে ঠিক আছে। আমি আমার তো অনেক স্বপ্ন তুমি আগে থেকে তুমি জানো। জানি তোমার অনেক স্বপ্ন, তারা নাই, ঠিক আছে। আমি হচ্ছে যাই আগে, যাওয়ার পরে তোমাকে জানাতে হবে। তারপর আমি একটু সবকিছু গুছিয়ে নিই। মন খারাপ? না, মন খারাপ না, এটা তো অনেক খুশির সংবাদ। আর তুমি আমার তো মনে হচ্ছে তুমি ঘুম থেকে উঠে আসছো। না, আমি তো মানে কনফিউশনে ছিলাম যে তুমি কি করবে। ছাদে চলে এসেছি। তুমি খুশি হওনি? আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, তুমি এখন যাও, তাহলে কেউ দেখে ফেলবে। যাবো তো অবশ্যই। আচ্ছা যাও তো, তোমার সাথে কাল দেখা হবে। তুমি এখন যাও। আচ্ছা, আমি ঠিক আছে। তুমি আচ্ছা, কাল দেখা করবো বললাম তো, তুমি এখন যাও, বাবা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আর আমি পরশুদিন যাবো। আচ্ছা, কাল দেখা করবো, যাবো, চলে আসবে। অবশেষে জবটা হয়ে গেল। যাক, আমি আমার ফ্যামিলিতে বলতে পারবো। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই। আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আল্লাহর কাছে শুকরিয়া করলে সব। তো ভাই তবে একটা কথা ভাই, আপনি মনে করেন একবার যে আপনি যে আমাকে জায়গা দিলেন, এমন হতে পারতো যে ওই দিন আমি ঢাকায় এসে আবার গ্রামে চলে যেতাম। আমার আজকে যে আমি এই জায়গায় আসছি এটা হয়তো আসতে পারতাম না, কিন্তু ওই দিন ঢাকায় থাকার পরে তারপরে আমি আস্তে আস্তে জব করি, তারপরে বিজনেস শুরু করি এবং আজ আমি এই পর্যায়ে চলে আসছি। আর এই যে জায়গাটা দেখছেন না, এটা কিন্তু আমি বেসিক্যালি একটু গান বাজনা করি, তো মাঝে মধ্যে এখানে গানের আসর জমাই এবং টুকটাক কাছের যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে নিয়ে এখানে মিটিং করি আর কি, পার্সোনাল মিটিং এই বলতে পারেন আর কি। আর আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ দেওয়ার কিছু, মানুষের জন্য তো মানুষ। আমি আসলে আপনার এই ঋণ কিভাবে শোধ করবো আমি বলে বোঝাতে পারবো না। আরেকটা কথা ভাই, আমি আসলে বুঝতে পারছি না আপনি এই বিধ্বস্ত অবস্থায় এভাবে রাস্তায় ঘোরাঘুরি করছেন কেন? ঘটনাটা কি বলেন তো? তখন খাইতে বসে কি যেন বলছিলেন, যে কি হয়েছে আসলে বলেন তো? বাইরে তুষের মধ্যে আগুন যুদ্ধে উঠলো, এই আগুনের মধ্যে আপনি আবার তেল ঢেলে দিলেন। আপনি যখন গেছিলেন তখন আপনার ভাবি আমার সাথে রাত্রে ছাদের উপরে অনেক রাগারাগি করে। আর আপনার ভাবি কত কি হয়েছে, কি ঘটে গেছে আমার জীবনে, আমি যদি ওগুলো বলি তাহলে নিজেকে আর আমি ধরে রাখতে পারি না। এই কথাগুলোর মধ্যে শেষ নয়, আরো কি কত কাহিনী করছে আপনি শুনলে নিজে অবাক হবেন। এই যে আপনি এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন তাই না? হাওয়া খাচ্ছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? ওই লোকটা কই থেকে আসছে? কে ওইটা? কি হয় তোমার? হ্যাঁ, কাকে আছে এটা রুমে? মেহমান। কিসের মেহমান? কার মেহমান এটা? ছেলে মেহমান। উটকো ঝামেলা না করলে ভালো লাগে না? হ্যাঁ, বাসার ভিতরে অশান্তি না করলে কি ভালো লাগে না? অশান্তির কি দেখতে? একটা মেহমান আসলে একটা রাত থাকবে, সকালবেলা চলে যাবে, তার মধ্যে এত অশান্তি শান্তি এতগুলো কথা আসবে কেন? আসবে না মানে? চিনি না জানি না তাকে বাসার ভিতরে কেন ঢুকতে দেবো, কেন থাকবে সে বাসায়? তুমি কতটুকু তাকে চেও? কি হয় তোমার? আমার আত্মীয় না তোমার আত্মীয়? কেন সে রুমে থাকবে? ও বাবা, বিষয়টা বলছি কি শুনবা তো? আমরা থাকি ভাড়া বাসায়, আমাদের কি নিজেদের ফ্ল্যাট, নিজেদের বাড়ি? ইচ্ছা মতো লোকজন আসবে আমাদের বাসায় থাকবে। একটা লোক আসলে তাকে রাত্রেবেলা বের করতে রেখে কি বলো? একটা কুকুর তো রাত্রেবেলা বাসা। আহা, এই তো খুব রিসেন্টলি ধর আমি আর কয়েকটা ইন্টারভিউ দিব, আমার এর মধ্যে জব করে দেবো। জব করে আমি সাহেব করবো, তোমাকে সাহেব বলবে। ও আপনি সাহেব হবে? আপনি আমাদের সাহেব নামের ফকির। ঢাকা শহরে এক নম্বর ফকির হবে না আপনি। কারণ আপনার খাসালা ভালো না। আপনার জব নেই, জব আছে, চাকরি করতেছেন, কিছু করতেছেন, আর একটা লোক কিভাবে রুমের ভিতরে নিয়ে আসেন আপনি? আরে বাবু,
নিয়ে আসলে ওদের মাসের পর মাস সপ্তাহ পর সপ্তাহ থাকবে না। একটা মেহমান আসবে, তোমার ভাই আসতো, তোমার বোন আসতো, কেউ আসতো না। আমার ভাই বোন এখানে আসবে না, জানে আমাদের সময় থাকবে খারাপ। আপনার মতো আজকাল জ্ঞান ছাড়া আছে কেউ? দেখো কেউ অভাবে সংসারে যে অবস্থা করে আমরা চলতেছি, কতটা মাস হয়ে গেছে কিভাবে চলতেছি। এখানে বিভিন্ন করে একটা লোক আনা উচিত, একটা লোক যে বাসার ভিতরে আসছে, এখন ওগুলো কিছু দিতে হবে, সেই ব্যবস্থাটা আছে। ভালো মতো কিছু দেওয়া লাগবে না বাপ, কারণ আমি বলে আসছি আমি যা খাই যেভাবে থেকে সেভাবে থেকে ও বিপদে পড়ে আসছে। একটা রাত থাকবে, সকালে চলে যাবে। একটা রাত ওকে কি খাবে সেই ব্যবস্থা করে যা আছে তা অল্প কিছু খাওয়া দিলে হবে, খাওয়া দিই না। আর আমি একটু উপরে এসে টেনশনটা কি বলছি, একটা অফিস থেকে ফোন দিচ্ছিল, স্যার ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলছে এই বিষয়ে আমাকে বিষয়ে আরো মনে কথা বলতেছে, স্যারকে বিষয়গুলো খুলে বলছে, স্যার আমি একটু আমার এই আমার সব বিষয়টা স্যারের মধ্যে কাজ করে তোমার বাইক তোমার প্রবলেম নিয়ে তুমি আমার অফিসে চলে আসো, তুমি দেখি কি হবে। দেখতেছি না কত মান ধরে দেখতেছি, প্রত্যেক দিন চাকরি দিচ্ছে একটা একটা করে খালি না হলে কি আমার দোষ? দোষটা কার? আমার দোষ। আমি তোমার দোষ বলবো। তাহলে আমি যাই চাকরি করতে, আপনি থাকেন ঘরে, আমি যাই কালকে থেকে আমি একটা চাকরি দেখি পাই। তুই সবগুলো আমার এই কপালে, তুই সবগুলো আমার এই কপালে। একটা যে উপরে এসে শান্তি থাকবে তাও না, একটু করে বাড়িওয়ালাকে কি করবে? বাড়িওয়ালাকে বলবে 3 মাসে 12 হয়ে এসে অশান্তি শুরু, অশান্তি শুরু, সে যে কখন হবে এটা ঠিক। তোমার তো একবারও ইচ্ছে নেই, তুমি সাহেব হয়ে গেলে এটা ইচ্ছে নেই, অশান্তি শুরু। তো অশান্তি তুমি করতে চাচ্ছ, সাহেব হবেন না সাহেব। তোমার বকবকগুলো বন্ধ করো। বাড়িওয়ালাকে তুমি কি করবে? তো আমি কথা বলে বয়কট করবে, তাই না? আমি বলবো না কে বলবে, সংসারটা আমি সামলাই, তুমি সামলাও। তুমি সামলাও, তুমি সংসার নিয়ে থাকো। আর চিন্তা করে একটু উপরে আসলে ঠান্ডা হবে, ঠান্ডা হাওয়া খাবো, এখানে ঠান্ডাটা হতে দিতে না, গরম করে রাখো, থাকো তুমি। এই লোকটার কোনো টেনশন নেই, সারাদিন ঠান্ডা খেলবো না, হাওয়া খেলবো না, সারা এলাকা ঘুরে বেড়ায়, একটা চাকরি নিতে পারে না, চিন্তা নেই, ভাবনা নেই। ও হবে নাকি সাহেব? কোনোদিনও সাহেব হতে পারবে না। সাহেব হবে না, কচু হবে, আচ্ছা আমি আসলেই ভাই আপনার ঘটনাটা আসলেই অনেক হৃদয় বিদারক। মোটামুটি নিজেকে আর এখানে এসে যখন রাস্তাঘাট খুঁজে না পাই, তখন আল্লাহ তালা এখন একটা মুসিল এখন একটা মাধ্যম দেখা যায় আপনার সাথে কেন যেন আমাকে দেখা করে দিয়ে আল্লাহ তালা। আমি আপনার সাথে কেন কীভাবে যে আপনার সাথে দেখা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি। ওই তখন খেতে বসে আপনি এই জন্য মনে বলছিলেন যে আপনি একেবারে সর্বশান্ত হয়ে গেছেন, সবকিছু হারিয়ে ফেলছেন। হ্যাঁ, আমার চাকরি এটাও চলে যায়, ছোট একটা ব্যবসা করতাম, ব্যবসাটাও একেবারে হাতছাড়া হয়ে যায়। এখন বলতে গেলে একেবারে সর্বশান্ত। আমি যে আপনাকে একটা কার্ড দেখাইলাম না, ঠিকানাটা জিজ্ঞেস করলাম, তুমি কাছে আমি একটা চাকরির জন্য আসা, এর মধ্যে আপনার সাথে দেখা হয়েছে। আপনার সাথে আসলে যেগুলো ঘটেছে সবকিছু আনএক্সপেক্টেড। আর দেখেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যখন চাকরি খুঁজছিলাম, ঢাকা শহরে প্রথম আসলাম, আপনার সাথে দেখা হলো, সেই ওসিলায় হয়তো আজকে আমি ঢাকা শহরে এত কিছু করছি। আপনি চাকরি খুঁজছেন, আমাকে হয়তো আপনার ঋণটা শোধ করার, হয়তো শোধ করতে পারবো না, কিছুটা হলো শোধ করার সুযোগ করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহর কাছে এই বিষয়ে আমি লাখো লাখো শুকরিয়া আদায় করি। ভাই আপনি এক কাজ করেন, আপনি আমার অফিসে জয়েন করেন। আমি আজকে ভাবছিলাম যে অফিসে যাব না, বাট এখন আমি আপনাকে নিয়ে অফিসে বের হবো, আপনাকে সবার সাথে পরিচয় করে দেবো এবং দেখা যাক আপনাকে কোন ডিপার্টমেন্টে জয়েন করানো যায়। কারণ যতটুকু জানি আপনি যথেষ্ট সৎ মানুষ। সান্ত্বনা দিতে আসি নাই, আমি তো তার পক্ষ থেকে তোমার কাছে দুঃখ প্রকাশ করার জন্য আসছে। ভাই দুঃখ প্রকাশ করে আমি কি করব? আপনি বোঝেন, আমার যেই মারে আমি এত ভালোবাসি সেই মারে আমি খুঁজে পাইতেছি না। সারা অন্য কোনো সম্পর্ক নাই। তো রিপন লুচ্চার সাথে কি আমার কোনো সম্পর্ক থাকতে পারে ভাইয়া? কারোর সাথে আমার কোনো সম্পর্ক। আমার তো কেমন লাগে। কিছু লাগবে আপনাকেও? এটা কেক দেন। আল্লাহ, সৎ মানুষের কাছ থেকে 500 টাকা খেয়ে দিতে চায়,
আপনি তো আসলে একটা অসৎ মানুষ, আল্লাহ আপনার উপর গজব নাজিল করবেন। কিরে ঠিক কিনা? আমি বলতেছি সে কেন কান্নাকাটি করতেছে? সারাটা দিন পরিশ্রম করে আসছো, এখন আবার মার কান্নাকাটি নিয়ে পড়ছো। তোমার মা মাঝে মাঝে এভাবে কান্নাকাটি করে কেন? তোমার মাকে কি ও মারধর করে? এই যে ভালোবাসে বিয়ে করছে, এই বউটাকে বাড়িতে নিয়ে আসার পর থেকে মায়ের সাথে সবসময় খারাপ ব্যবহার করে। তুই মনের কথাটা আমার খুলে কও, সমস্যাটা কি? এই পর্যন্ত আপনার সাথে যে কয়দিনই কাজ করছি একদিনও আপনি আমার টাকা দেন নাই, সব টাকা আপনার পকেটে পড়ছে। সিনিয়রদের যে একটু সম্মান করতে, এটা তুই বুঝোস না? তোরে আমি এই লাইনে আনছি, তোরে আমি এই লাইনে সবকিছু বুঝাইছি, তুই আমার কাছ থেকে 50% চাস। কি ব্যাপার, আজকে তুমি এত তাড়াতাড়ি চলে আসলা? আরে এটা এমন ঠাডা গায়ে যদি কথা শোনা না, এই বলে বাইরে বাইরে বাইরে। সংসারটা হচ্ছে এই হাতের মতো, ডান হাত কাটলে যেরকম বাঁ হাত ব্যথা পায়, বাঁ হাত কাটলে ডান হাত ব্যথা। আমি তাড়াতাড়ি আসতে কি তোমার কোনো সমস্যা হয়েছে নাকি এই সময় অন্য কারো আসার কথা ছিল? এলাকায় এবার যত বড় কুরবানি দিবে গরু, তার চেয়ে বড় গরু কুরবানি দেবো আমরা দুই ভাই। মাঠের সবচেয়ে বড় গরুটা কাদের হবে? আমার? হ্যাঁ। তুই যদি আর একবার এই কুরবানি নিয়ে আর কোনো কথা বলছ আমার সাথে, বুঝছস? বন্ধু বান্ধব সবাই বলে গেছি, আমার ভাই আসছে বিদেশ থেকে, টাকা নিয়ে আসছে প্রচুর টাকা, এখন এলাকার সবচেয়ে বড় গরুটা আমরা কুরবানি দিব। মানে এত মানুষ দুনিয়াতে থাকতে, পনেরো থাকতে, মানে তোর ফুল দিবে তাও লজ্জাতে লাল হয়ে গেছে। বাহ, আমি তোমার স্ত্রী, আমি কিন্তু তোমাকে বুঝি। আমি একবার বলেছি না ফুল দিতে পারবো না। কাজী সাহেব যদি নাও আসে, কাজী সাহেব তাকে তুলে এনে আমার বন্ধুর সাথে দিয়ে দেবে। যদি আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করেন তাহলে আপনার খবর আছে। এই যখন ভাই আমাদের সামনে যায় তখন বিলে যায়। যদি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে না পারেন, আমি আমার বোনকে রিমোর কাছে বিয়ে দিলাম। আমার একটু সমস্যার সমাধানটা করে দেন না গুরু। তুই আমার সন্তান, এই কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। আমার কাছে অনেক লোক আছে, আমি ওদেরকে এমন শিক্ষা দিমু। আমি তো এই যন্ত্রণা ভোগ করার জন্য আমি বিয়ে করছি। প্রমাণ হবে যে আসলে কে আমার আপন, কে আমার পর।